হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রথমেই জেনে নেওয়া যাক উত্তর কলকাতার এই ঠাকুরবাড়িতে আপনি কীভাবেই সহজে আসবেন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। একদিকে যেমন হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে আসতে পারেন, তেমনি মেট্রো করেও আসতে পারেন। তবে মেট্রো করে এলে গিরিশ পার্ক বা এমজি রোডে স্টেশনে নামতে হবে। এই দুটি স্টেশনের মধ্যবর্তী স্থানে পড়বে ঠাকুরবাড়ি। 1784 সালে উত্তর কলকাতায় গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। মেট্রো থেকে নেমে হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কেউ চাইলে অটো করেও আসতে পারেন, সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সপ্তাহে কোন কোন দিনগুলিতে খোলা পাবেন এবং কতক্ষণই বা খোলা পাবেন, টিকিট মূল্যই বা কত এবং কি কি একেবারেই নিষিদ্ধ এই বাড়িতে, এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে মঙ্গল থেকে রবিবার সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত ঘুরে দেখতে পারেন এই বাড়ি। ইতিহাস বলে বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমিটি দান করেছিলেন এবং এইখানে দুটি জোড়া সাঁকো ছিল। সাঁকো কথার অর্থ হচ্ছে সেতু, সেই থেকে এখানকার নাম হয়েছে জোড়াসাঁকো। ঠাকুরবাড়ির সব কিছু যদি ক্যামেরাবন্দি করতে হয় তাহলে আপনাকে আসতে হবে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ। বাকি সময়ে ভেতরে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, তাহলে এখানে এসে আপনি পারবেনটা কি? হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্টস, শেয়ার করতে পারবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বছরের বিভিন্ন সময়ে এই স্থানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে এলেও 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ মানুষের ভিড় হয় সর্বাধিক। কারণ এই দুটি দিনই ঠাকুরবাড়ির প্রত্যেকটি দ্বারই সকলের জন্য সম্পূর্ণ খোলা থাকে। আমি ঠাকুরবাড়ির মেইন গেট দিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকছি। আজকে একটু ভিড় আছে। 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ এখানে এলে কোনো প্রবেশ মূল্য লাগবে না, আর সোমবার ঠাকুরবাড়ি পুরোপুরি বন্ধ থাকে। সাড়ে 3,000 ফুট এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িতে রয়েছে প্রায় 700টি ঘর। জনসাধারণের জন্য এখন খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘর। এ বাড়ির বাইরে সুন্দর গাছপালা দিয়ে সাজানো বাগান থাকলেও এ বাড়ির ভিতরে রয়েছে ঠাকুর পরিবারের সেই অজস্র স্মৃতি। নীলমণি ঠাকুর পত্তন করেছিলেন এ বাড়ির ভিত। ক্রমে ক্রমে সেই বাড়িটি হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখানে ছিল তখন 5 নম্বর এবং 6 নম্বর বাড়ি। দ্বারকানাথ সেনের 6 নম্বর বাড়িটি আজকের এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। চলুন বাড়ির ভেতরের সুবিশাল ঠাকুর দালানটি একবার ঘুরে দেখা যাক। এই বিশাল ঠাকুর দালানে দুধারে রয়েছে বিশাল বাঁধানো বেদি। এখানে একসময় খুব জাঁকজমক করে দুর্গাপুজো করা হতো।
এই সেই শতচর্চিত ঠাকুর দালান। একসময় কত গুণী মানুষের নিত্য আনাগোনার সমাগম করত এই ঠাকুরবাড়ি। দেশ বিদেশের বহু মানুষ অতিথিরা এসেছেন এ বাড়িতে। কত আন্দোলনের সাক্ষী এই ঠাকুর দালান। ধুমধাম করে দোল উৎসব এবং দুর্গাপুজোও হতো এ বাড়িতে। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম গ্রহণের পর সেসব বন্ধ হয়ে যায়। তখন হতো ব্রহ্ম উপাসনা। কবি পরিবারের সকলে মিলে নাচে গানে নাটকে জমিয়ে তুলতেন আসর। সিঁড়ি দিয়ে উপরে উঠে এবার চলুন দেখা যাক কবিগুরুর বিভিন্ন সময়ে রেখে যাওয়া বিভিন্ন স্মৃতিগুলিকে। প্রথমেই দেখতে পারেন কবির বিশ্রামখানা ও তার সেই বৈঠকখানা। এছাড়া প্রতিটি দেওয়ালে রয়েছে কবির লেখা অজস্র কবিতা ও গান। একদিনে পড়ে ওঠা অসম্ভব ব্যাপার। এছাড়া এখানে দেখতে পারেন কবির ব্যবহৃত পোশাক আশাক আর সেই বিদেশ ভ্রমণ এবং জোড়াসাঁকো পরিবারের বংশপঞ্জি। এবার চলুন আপনাদেরকে দেখাই ঠাকুরের শোবার ঘরটি। দোতলার ঘরগুলি বর্তমানে মিউজিয়াম কক্ষ। কবির জন্ম, মৃত্যু, আর্ট গ্যালারি এসবই দেখতে পাবেন উপরের ঘরগুলিতে। ঠাকুর দালানটি ওপর থেকে দেখতে কেমন লাগছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আজকে এখানে অনুষ্ঠান আছে। ঠাকুর যেখানে দেহত্যাগ করেছিলেন সেই ঘরটি হচ্ছে এটি। সুন্দর করে আজকে সাজানো হয়েছে ঘরটিকে। বারান্দার দিকটায় এলে ঠাকুরের দেহ নিয়ে কলকাতার রাজপথে যে অজস্র লোকের শোভাযাত্রা শুরু হয়েছিল তারই চিত্র দেখতে পাবেন। এখানেই কাচের মধ্যে দেখতে পাবেন ঠাকুরের শেষ জীবনের অস্ত্রোপচারের একটা স্ট্যাচু, যেটি এই বারান্দাতেই করা হয়েছিল। পূবের হোক, পশ্চিমের হোক বা দক্ষিণের বারান্দা, রবীন্দ্র লেখায় বা তার জীবন স্মৃতিতে বারান্দার কথা কিন্তু বারবার উঠে এসেছে। দক্ষিণের বারান্দা তাদের পড়াশোনার আসর বসত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি হয়ে উঠেছে আড্ডার আসর। দক্ষিণের এই বারান্দায় দাঁড়ালে চোখে পড়ত তৎকালীন চিৎপুরের কর্মব্যস্ত জীবন। এবার চলে যাব পাশ্চাত্য ধারায় অঙ্কিত চিত্রকলা কক্ষে, যেখানে ঢুকেই প্রথমে দেখতে পাবেন নোবেল প্রাইজ মেডেল দুটি এবং পাশেই রয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আর রয়েছে নোবেল সার্টিফিকেট। 1941 সালের 22শে শ্রাবণ জীবনবাদী কবির জীবন প্রদীপ নিভে যায়। কবিগুরুর মৃত্যুর পর এই বাড়িটি যেন ম্লান হতে থাকে তার সংস্কৃতি, দর্শন, ভাবভাবনার থেকে। এই বাড়িটিকে সংস্কার করে প্রতিষ্ঠিত করা হয় আজকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
বারান্দার একদম শেষ অংশে এসে দেখতে পাবেন ঠাকুর পরিবারের ফ্যামিলি ট্রি, এক একজন এক একটি নক্ষত্র যেন। পরের ঘরে রবি ঠাকুরের ছোটোবেলাকার ছবি। সারদা দেবীর কোল আলো করে এই ঘরটিতেই জন্ম নিয়েছিল কবিশ্রেষ্ঠ। অনেকগুলি ঘরই বন্ধ থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না, তার মধ্যে একটি হচ্ছে মৃণালিনী দেবীর রান্নাঘর। পাশের এই ঘরটিতে আছে সেই সব স্মৃতি যেখানে ঠাকুরকে স্বাগত জানিয়েছিলেন বৈদেশিক রাজপরিবার। আর এই ঘরটিতে বসে আছেন স্মরণে বরণে গগেন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজ গুণে হয়েছিলেন সেই সময়কার একজন বিখ্যাত স্কেচ আর্টিস্ট। এই ঘরটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বইগুলি অন্যান্য ভাষায় ট্রান্সলেট হয়েছিল তারই একটা প্রদর্শনী। তার পাশাপাশি এটাই ওনার পড়াশোনা করার ঘরও ছিল। এবার চলে এলাম রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর ঘরটি দর্শনে। পাশের এই ঘরটিতে রয়েছে অবনীন্দ্রনাথের সেতার, গগেন্দ্রনাথের তুলি এবং হাতে আঁকা স্কেচ ও পেন্সিল। ঠাকুর বাড়িতে এই বাঁদিকের লাল বাড়িটি হলো বিচিত্রা ভবন, যেটি নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার বন্ধু বান্ধব অতিথিদের নিয়ে সভা, আলোচনা, নাট্যাভিনয়, খাবার, আলোচনার আসর বসত এখানে। এই বিচিত্রা ভবনেই অভিনীত হয়েছিল ডাকঘর। মঞ্চ নির্মাণ করেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যেখানে ভূমিকা পালন করেছিলেন ঠাকুরদার। কবি আজ আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তার এই স্মৃতিগুলো মনে করায় তিনি রয়ে গেছেন আমাদের সকলের মণিকোঠায়। সারাদিন কাটিয়ে একরাশ স্মৃতি নিয়ে এবার ফিরে যাব বাড়িতে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে, আরও ইনফরমেটিভ অনেক ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।